আচ্ছা, আমরা শুরু করি বাকিটা। হ্যালো, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি আমরা স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন টপিক আমাদের অ্যাড হবে। সেটা হলো ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট সার্কিটস অ্যান্ড এসি অ্যানালাইসিস। আমরা এই চ্যাপ্টারটা পড়ব। এই বয়েল স্ট্রিটের বইও আছে, তোমার ডেভিড বেলের বইও আছে। আচ্ছা, আমরা আজকে যেই ইকুইভ্যালেন্ট সার্কিট পড়বো সেটাকে বলা হচ্ছে হলো স্মল সিগন্যাল লো ফ্রিকোয়েন্সি মডেলস অফ ট্রানজিস্টর। আচ্ছা, ট্রানজিস্টর অথবা যে কোনো ডিভাইসের ইকুইভ্যালেন্ট সার্কিটকে মডেল বলা হয়। যেমন ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা তৈরি করেছিলাম না? ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কি দিয়ে তৈরি করেছিলাম? একটা আইডিয়াল ডায়োড দিয়ে, একটা সিরিজ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, আর ছিল একটা আর ভোল্টেজ 0.7 সোর্স। ভোল্টের ব্যাটারি। হ্যাঁ, ব্যারিয়ার ভোল্টেজ। তাহলে এইটাকে আমরা ডায়োডের মডেল বলতে পারি, ঠিক আছে? আর যেই প্রসেসের মাধ্যমে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসকে তার ইকুইভ্যালেন্ট কম্পোনেন্টস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হয় হলো মডেলিং, ঠিক আছে? আমাদের ইলেকট্রনিক্সে মডেলিং বলতে কোনো একটা ইলেকট্রনিক সার্কিটকে ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস দিয়ে রিপ্রেজেন্ট করাকে মডেলিং বলে, ঠিক আছে? তা আমরা এখানে যেই মডেলগুলো স্টাডি করব সেটাকে বলা হচ্ছে স্মল সিগন্যাল লো ফ্রিকোয়েন্সি মডেল। তার মানে এই দুইটা কন্ডিশন যদি তোমার ট্রু হয় তাহলে এই এখানকার যেই মডেলগুলো আসবে সেগুলো অ্যাপ্লাই করা যাবে। তো কন্ডিশন দুটো কি? একটা হলো তোমার এটা স্মল সিগন্যাল হতে হবে, ঠিক আছে? এটা স্মল সিগন্যাল হতে হবে। স্মল সিগন্যাল কাকে বলবো আমরা? আমরা জানি যখন ইনপুটে এসি সিগন্যাল দেয়া হয়, সেই এসি সিগন্যাল ট্রানজিস্টর কি করে? এমপ্লিফাই করে, ঠিক কিনা? তোমার ট্রানজিস্টর স্যার। আমরা এত কিছু কেন স্টাডি করতেছি? ট্রানজিস্টর দিয়ে আমরা কি করব? অ্যামপ্লিফিকেশন অ্যামপ্লিফিকেশন করব। সিগন্যালের। আবার স্যার সুইচ হিসেবে ব্যবহার হবে। সেটা ঠিক সুইচ আছে। হিসাবে ইউজ করতে সুইচের পারি। জন্য এত কিছু পড়ার দরকার ছিল না, ঠিক আছে? সুইচের জন্য সুইচ তো ম্যানুয়ালি বানানো যায়। দুইটা লেকচার দিলেই সুইচ হয়ে যেত। সুইচের জন্য বায়াসিং এর খুব একটা ক্রিটিক্যাল বায়াসিং দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা মেইনলি এমপ্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরকে ইউজ করব, সেই জন্য আমরা এত কিছু স্টাডি করছি। এখন ট্রানজিস্টর যখন এমপ্লিফিকেশনের কাজটা করে তখন তার অপারেটিং পয়েন্ট কি করে? সুইং করতে থাকে না? জি স্যার। অপারেটিং পয়েন্ট সুইং করে। এখন আমরা জানি অপারেটিং সুইং হয় কোন লাইন বরাবর? লোড লাইন লাইন বরাবর। বরাবর। হ্যাঁ, লোড লাইনের বরাবর। তাহলে লোড লাইনের একটা ম্যাক্সিমাম রেঞ্জ থাকে। সেই রেঞ্জের যদি তোমার 10% মধ্যে সুইংটা হয় তাহলে সেটাকে বলা হয় হলো স্মল সিগন্যাল। তার মানে আউটপুটের যে সিগন্যালটা প্রডিউস হবে সেই সিগন্যালটা হবে ছোট, বুঝতে পেরেছো? তখন তার নাম হবে কি? লো ইনপুট সিগন্যাল, ইনপুট না, এটাকে বলা হবে স্মল সিগন্যাল। স্মল সিগন্যাল। হ্যাঁ, আবার কোন কোন বইতে বলেছে যে ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট যদি 1 মিলি এম্পিয়ারের মতো হয়, এর সাথে খুব বেশি না হয়, তাহলে তাকে বলা হবে স্মল সিগন্যাল, বুঝতে পেরেছো? আর লো ফ্রিকোয়েন্সি মডেল কাকে বলবো? যেই মডেলে আমরা ইনপুট ডিভাইস, ফ্রিকোয়েন্সিটা অনেক কম থাকে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে শোনো, যে ডিভাইসের যে ইন্টার ইলেকট্রোডস যেই ক্যাপাসিটেন্স থাকে এবং জাংশনের যেই ক্যাপাসিটেন্স থাকে, সেই ক্যাপাসিটেন্স গুলো যেই ফ্রিকোয়েন্সিতে ইফেক্টিভ না হয় সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বলা হয় লো ফ্রিকোয়েন্সি। তার মানে কোনো একটা ডিভাইস ফ্রিকোয়েন্সি তুমি যদি ইনপুটের ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে থাকো একটা সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য তার যেই জাংশনের ক্যাপাসিটেন্স, আমরা পিএন জাংশনের ক্যাপাসিটেন্স পড়েছি না? ডিফিউশন ক্যাপাসিটেন্স, তারপরে ট্রানজিশন ক্যাপাসিটেন্স জি স্যার। ছিল না?
তাহলে এই ক্যাপাসিটেন্স গুলো যতক্ষণ পর্যন্ত ইফেক্টিভ না হবে, যে ফ্রিকোয়েন্সির জন্য এটা ইফেক্টিভ না হবে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে বলা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছ? সেই ফ্রিকোয়েন্সিতে কি বলবো? লো ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা এমন মডেল করব যে মডেলে ট্রানজিস্টরের এই জাংশন ক্যাপাসিটেন্স কনসিডার করবে না। ঠিক আছে? তাহলে এই দুইটা টার্ম বুঝতে পেরেছো, যে স্মল সিগন্যাল কাকে বলে, লো ফ্রিকোয়েন্সি কাকে বলে? এই বুঝেছো নাকি? হ্যালো? স্যার স্যার যে মডেলে ক্যাপাসিটেন্স থাকবে না সেইটা থাকবে না হচ্ছে নয়, থাকবে কিন্তু কনসিডার করা হবে না। মানে অনেক ছোট থাকবে। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি কম হওয়াতে মানে সেইটা ছোট ইফেক্টিভ হবে। ফ্রিকোয়েন্সির জন্য শর্ট আউট হয়ে যাবে আর কি। হাই ফ্রিকোয়েন্সির জন্য শর্ট হবে, কিন্তু আমাদের সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আচ্ছা আমরা আচ্ছা, এখানে হচ্ছে যাব না। ওপেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে ওপেন থাকবে। যেমন আমরা পড়েছিলাম ট্রানজিশন ক্যাপাসিটেন্স, এর ভ্যালু কত জানো? ক্যাপাসিটেন্সের ভ্যালু ফিউ ন্যানো ফ্যারাড। তাহলে এত কম ন্যানো ফ্যারাডে হলে আমরা জানি কি ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কি? রিঅ্যাকট্যান্স হলো তোমার 1 by 1 2 by by 2 by ওমেগা fc। fc। এফসি, রাইট। তাহলে দেখো, এফ না ওমেগা বললে তো এফ বলা লাগবে না, তাহলে টোয়াইস পাই এফসি। তাহলে দেখো সি এর ভ্যালু যেহেতু খুব ছোট হয়, তাহলে এই যে রিঅ্যাকট্যান্সটা আমরা পেলাম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এইটা ইফেক্টিভ হইতে হইলে আমার এফ এর ভ্যালু বড় হইতে হবে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সির ভ্যালু বড় হতে হবে, কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি এখানে অত বড় নিব না, যে ফ্রিকোয়েন্সির জন্য আমাদের জাংশন ক্যাপাসিটেন্সটা ইফেক্টিভ হয়ে যায়। সেই জন্য আমাদের এই মডেলিং এ জাংশন ফ্রিকোয়েন্সি এবং ইন্টার ইলেকট্রোডস যেই ক্যাপাসিটেন্স, সেগুলোকে আমরা কি করতে পারবো? নেগলেক্ট করতে পারবো। এখন আসো মডেলিং, কি কি ধরনের মডেলিং আছে? ট্রানজিস্টরের মডেলিং এর জন্য এই যে এখান থেকে দেখো বিভিন্ন ধরনের মডেলিং আছে। এই মডেলিং গুলোতে কি করা হয়? ট্রানজিস্টরকে আইদার ইম্পিডেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা অ্যাডমিটেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা তাদের একটা কম্বিনেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু এমন ভাবে রিপ্রেজেন্ট করা হবে যে আমি যেই সার্কিট দিয়ে ট্রানজিস্টরটাকে রিপ্রেজেন্ট করতেছি, সেই সার্কিটের বিহেভিয়ার মানে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স এর একেবারে সেম হবে, অথবা সেম না হলেও খুব কাছাকাছি হবে। তাহলে আমরা এই সার্কিটটাকে কি বলতে পারবো? ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারবো, তাই না? জি স্যার। ট্রানজিস্টরকে তাহলে কিভাবে এটাকে আমরা মডেলিং করতে পারি? কয়টা নাম পেলাম আমরা? একটা হতে পারে, আচ্ছা এগুলোকে যে মডেল করতে হইলে একটা ডিভাইস দিয়ে কিন্তু হবে না, কারণ ট্রানজিস্টর অত সহজ না। তুমি একটা রেজিস্টার দিয়ে তো আর এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আমরা জানি রেজিস্টার একটা লিনিয়ার ডিভাইস, তাহলে হবে না। না স্যার। তাহলে এটাকে অনেকগুলো হয়তো রেজিস্ট্যান্সকে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন ট্রানজিস্টরের যে বিহেভিয়ার আছে সেটা হয়। এখন তুমি রেজিস্ট্যান্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করো, তখন এটাকে রেজিস্ট্যান্স বলে না, ইম্পিডেন্স বলে। তাহলে একাধিক ইম্পিডেন্স সেখানে কনসিডার করতে হবে। যেই যে ইম্পিডেন্স গুলো তুমি কনসিডার করবে তাদেরকে বলা হবে প্যারামিটারস। ঠিক আছে? তাহলে এই যে মডেলিংটার নাম কি হলো? এটাকে বলা হচ্ছে তোমার এখানে যে প্যারামিটারস গুলো ইউজ করা হবে তার নাম কি হবে? তার নাম হবে হলো ইম্পিডেন্স প্যারামিটার, আমরা সংক্ষেপে জেড প্যারামিটার বলি। তোমরা যখন মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং পড়বে সেখানে জেড প্যারামিটারটা অনেক জায়গায় বেশি ইউজ হয়। আবার যদি তুমি একটা ট্রানজিস্টরের সার্কিটকে কয়েকটা অ্যাডমিটেন্স দিয়ে রিপ্রেজেন্ট করো, তখন এইটার নাম হয়ে যাবে ওয়াই প্যারামিটারস। ঠিক আছে? ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটে যে অ্যাডমিটেন্স গুলো ইউজ করা হবে সেই অ্যাডমিটেন্স গুলোকে বলবো আমরা ওয়াই প্যারামিটারস। আবার কোন কোন সার্কিটের মধ্যে এগুলোকে কম্বাইনলি ইউজ করা হয়, দুই একটা নেওয়া হয় ইম্পিডেন্স, দুই একটা নেওয়া হয় অ্যাডমিটেন্স, তখন তার নাম কি হয়ে যায়? এই যে এখানে দেখো, তখন এর নাম কি হবে? কম্বিনেশন Hybrid থাকবে। parameter. হাইব্রিড। হাইব্রিড প্যারামিটারস। ঠিক আছে? আচ্ছা, এখন এই হাইব্রিড প্যারামিটারসটা অনেক বেশি ইউজ হয়।
ঠিক আছে, এই প্যারামিটার গুলো আর ইউজ হয় না ট্রানজিস্টরের জন্য, এগুলো পপুলার হয়নি। কিন্তু পপুলার হয়েছে কোনটা, খুব আর্লি যেই মডেলিং, সেই মডেলিং এর নাম ছিল হলো হাইব্রিড মডেলিং। আর প্যারামিটার গুলোকে কি বলা হতো, হাইব্রিড প্যারামিটারস। আচ্ছা, এই হাইব্রিড প্যারামিটারস এর পরে আরো একটা মডেল পপুলার হয়েছে, তার নাম হলো কি আরি মডেল। কি নাম? আরই মডেল। আরি মডেল। তাহলে ট্রানজিস্টরকে আমরা বিভিন্ন ভাবে মডেলিং করা যায়, কিন্তু আমরা দুইটা মডেলিং পড়বো। সেই দুইটা মডেলিং নাম কি, একটা হলো হাইব্রিড মডেল, হাইব্রিড প্যারামিটারস, অথবা আরি মডেল অথবা আরি প্যারামিটারস। ঠিক আছে, আমি একটু ফাইলটা সেভ করে নিই। তাহলে প্রথম দিকে কোন মডেলটা ইউজ হতো, শুরুতে ইউজ হতো হাইব্রিড মডেল। পরবর্তীতে হাইব্রিড মডেলের কিছু লিমিটেশন থাকার কারণে পরবর্তীতে ইউজ করা হচ্ছে কি আরি মডেল। আরই মডেল। রাইট। তাহলে আরেকটা মডেল আছে হাই ফ্রিকোয়েন্সির জন্য, যেটা হাই ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করা হয়, তার নাম হলো হাইব্রিড পাই মডেল। কি নাম? হাইব্রিড পাই মডেল। তাহলে কয়টা মডেলের নাম তোমরা পেয়েছো? ট্রানজিস্টরের জন্য ইউজ করা হবে কয়টা মডেল? হাইব্রিড মডেল, আরই মডেল, আর হাইব্রিড পাই মডেল। ঠিক আছে, হাইব্রিড পাই মডেলটা কোন ফ্রিকোয়েন্সির জন্য ইউজ হয়? হাই ফ্রিকোয়েন্সির হাই জন্য। ফ্রিকোয়েন্সির জন্য। আর বাকি দুইটা আরই মডেল এবং লো ফ্রিকোয়েন্সির জন্য। লো ফ্রিকোয়েন্সির জন্য ইউজ হয়। রাইট। তাহলে আমি একটুখানি একটা মার্কার নিয়ে নিই। আমরা এখন পড়বো যে স্মল সিগন্যাল লো ফ্রিকোয়েন্সি মডেলের যেই দুইটা মডেল আমরা পেলাম। লো ফ্রিকোয়েন্সির জন্য দুইটা পেলাম, একটা হাইব্রিড মডেল আর একটা হলো কি আরই মডেল। হাইব্রিড মডেল ইজ দ্য আর্লি মডেল, ইট হ্যাজ সাম লিমিটেশনস, দ্যাটস হোয়াই নাউএডেজ দিস মডেল ইজ নট ইউজড। সেই লিমিটেশন গুলো কি একটু পড়ে দেখো। দি ভ্যালুস অফ এইচ প্যারামিটারস, আচ্ছা হাইব্রিড মডেলের হাইব্রিড থেকে এইচ, তাই না? ইম্পিডেন্স থেকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় জেড প্যারামিটারস, অ্যাডমিটেন্স কে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেজন্য ওয়াই প্যারামিটারস। আর হাইব্রিড মডেলের যেই প্যারামিটার গুলো হবে তাকে বলা হবে এইচ প্যারামিটারস। আচ্ছা, এখন একটা মডেল তুমি থিওরিটিক্যালি করলে, কিন্তু যারা ট্রানজিস্টর তৈরি করে, যেমন যেই কোম্পানি, ধরো মটোরোলা, ন্যাশনাল সেমিকন্ডাক্টর, ওরা যেই ডেটা শিট আমাদেরকে দেয়, সেই ডেটা শিটের মধ্যে তুমি যেই মডেল করেছো সেই মডেলের ভ্যালু যদি দেয়া না থাকে, তাহলে তোমার মডেলটা কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে, সাধারণত চারটা আমি বলে দিচ্ছি, এইচ প্যারামিটার হবে চারটা। এই কয়টা এইচ প্যারামিটার থাকবে? চারটা। এখন ডেটা শিটের মধ্যে কোনো একটা পার্টিকুলার ট্রানজিস্টরের সেই এইচ প্যারামিটারের ভ্যালুগুলো যদি দেয়া না থাকে, তাহলে আমরা এই হাইব্রিড মডেলটা ইউজ করতে পারবো না। এটা হলো মেইন প্রবলেম। এই প্রথম সেন্টেন্সটা পড়ো, দ্য ভ্যালুস অফ এইচ প্যারামিটার, 1 নাম্বার পয়েন্টটা পড়ো। তাই বলেছে না যে ডেটা শিটের মধ্যে, অধিকাংশ ডেটা শিটের মধ্যে এই এইচ প্যারামিটার গুলো দেয়া থাকে না। যেহেতু এইচ প্যারামিটার দেয়া থাকবে না, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না। 2 নাম্বার প্রবলেম হলো দেয়ার ভ্যালুস ভেরি মানে এখানে চেঞ্জ হয় কনসিডারেবলি ফ্রম ট্রানজিস্টর টু ট্রানজিস্টর, ইভেন অফ দ্য সেম ট্রানজিস্টর নাম্বার। একই নাম্বার ট্রানজিস্টর নিলেও এই যে এইচ প্যারামিটার যে চারটা নিয়েছো, এই চারটার ভ্যালু কি হবে? চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এক একটার কালেক্টর কারেন্ট যদি এক এক রকম হয়, এক এক সার্কিটের কালেক্টর কারেন্ট যদি এক এক রকম হয়, তাহলে এই প্যারামিটারের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। কিন্তু ডেটা শিটে দেয়া থাকে তো একটা বা দুইটা, সেই জন্য এটা একটা প্রবলেম। আরেকটা হলো দেয়ার ভ্যালুস গিভ, এটা হলো তার অ্যাডভান্টেজ, হ্যাঁ, গুড রেজাল্টস, এইটা গুড রেজাল্ট দেয়, কিন্তু কিসের জন্য? ফর এ পার্টিকুলার অপারেটিং কন্ডিশন অফ দ্য ট্রানজিস্টর। এই কয়েকটা লিমিটেশন আছে। কিন্তু আমাদের
আরই মডেলের সেই অ্যাডভান্টেজ, এখানে যেইগুলো ডিসঅ্যাডভান্টেজ আরই মডেলের সেইটা অ্যাডভান্টেজ। দেখো আরই মডেল কি বলেছে, দি মডেল ইজ ভেরি সিম্পল, the model is very simple, that is it consists of a few parameters, অল্প কয়েকটা প্যারামিটার থাকে, আর the values of the parameters are easily available, সহজে পাওয়া যায়, এটা তৈরিও করে নেওয়া যায়। to the procedure to find the parameters is simple and easy to understand, তাহলে সবই আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, তাই না? আরই মডেলের অ্যাডভান্টেজ। আচ্ছা, তারপরে কি বলেছে, দি আরই মডেল প্রডিউসেস রিজনেবলি অ্যাকিউরেট রেজাল্টস, তার মানে এইটাও যেই রেজাল্ট দেয় সেটা মোটামুটি অ্যাকিউরেট, এইটার মতো না, এইটার চাইতে এটা একটু কাছাকাছি আর কি। তাহলে আমরা প্রথমে কোন মডেল পড়বো? প্রথমে আমরা আরই মডেল, এই আরই মডেলটা আমরা স্টাডি করব। আচ্ছা, ট্রানজিস্টরকে কয়টা কনফিগারেশনে ইউজ করা যায়? তিনটা কনফিগারেশনে। তাহলে এই তিনটা কনফিগারেশনের জন্যই তোমার কি হবে, আলাদা আলাদা আরই মডেল হবে। তাহলে আমরা প্রথমে কোনটা পড়বো? সবচেয়ে বেশি কোনটা ইউজ হয় তোমাদের জানা আছে? কমন এমিটার। কমন এমিটার, সেই জন্য আমরা প্রথমে কমন এমিটারটা পড়বো। স্যার, হ্যাঁ বলো। স্যার একটু পিছনে একটা কোশ্চেন ছিল, মানে হ্যাঁ বলো। বুঝি নাই। ওই একটু উপরে ওই যে এখানে বললেন না যে এই স্মল সিগন্যাল, মানে এই বিষয়টা একটু মানে ক্লিয়ার হয় না এই বিষয়টা আমার। স্মল সিগন্যাল হলো ট্রানজিস্টরের আউটপুটে যে এসি সিগন্যালটা তৈরি হবে, সেই এসি সিগন্যালের পিক টু পিক ভ্যালু খুব কম থাকবে, অ্যামপ্লিটিউড কম হবে, বাস। আচ্ছা, ঠিক আছে, এই কথাটাই এক এক বইতে এক এক ভাবে এক্সপ্লেন করে। কোন বইয়ে বলে লোড লাইনে 10% এর বেশি হবে না, কোন বইতে বলে কালেক্টর কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ারের বেশি হবে না, সবই একই কথা, অ্যামপ্লিটিউডটা কম হবে। এই আর লো ফ্রিকোয়েন্সি দিতেছি, এর পেছনে কারণটা কি হচ্ছে? লো ফ্রিকোয়েন্সি দিচ্ছি না কারণ আমরা যদি হাই ফ্রিকোয়েন্সি শুরুতেই কনসিডার করি তাহলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে সেই কমপ্লিকেশনে আমরা যেতে চাচ্ছি না, কেননা তুমি যখন একটা সিস্টেম কিনো, যে কোনো সিস্টেমের জন্য একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে, তাই না? আমার মোবাইল আমার কি করে, এটা ভিডিও প্রডিউস করে, ভিডিওর যেই সাউন্ড, অডিওর সাউন্ড প্রডিউস করে, তাহলে আমরা জানি অডিওর সাউন্ড ফ্রিকোয়েন্সি গুলো কত থেকে কত হয়, জানা আছে? ঠিক আছে, তাহলে যে কোনো সার্কিটই তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করো না কেন, তার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকবে। সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমরা এমন একটা ট্রানজিস্টর চুজ করব যেন ট্রানজিস্টরের ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিট্যান্স এবং জাংশন ক্যাপাসিট্যান্স গুলো ইফেক্টিভ না হয়, তাহলেই আমরা এই মডেলটা ইউজ করতে পারবো। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। হ্যাঁ, আমি কি আগাবো তাহলে? আচ্ছা, তাহলে প্রথম আমাদের যে সার্কিটটা হবে সেই সার্কিটটা হবে কি, কমন ইমিটার সার্কিট। আচ্ছা, এই যে এখানে সার্কিটটা আছে, এই সার্কিটটা, এটা যে কমন ইমিটার, দেখে বোঝা যাচ্ছে কিনা দেখো তো। এই ইমিটার, জি স্যার, আমি ইমিটার কোনো গ্রাউন্ডের বায়াসিং সাথে। এখানে দেখাইনি। কেন বায়াসিং দেখাইনি? যে বায়াসিং দিয়ে আমরা পরে অ্যানালাইসিস করব, আগে আমরা এই একেবারে যেই আমাদের প্রিমিটিভ যেই সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলোর মডেল করব। কেন? কারণ আমরা তো মডেলিং করতেছি একটা ডিভাইসের, সার্কিটের না, তাই না? আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব কার? ট্রানজিস্টরের, তাই না? জি স্যার। এখানে ট্রানজিস্টরকে কমন ইমিটারে রেখেছি আমি। দেখো ইমিটারটা এই যে গ্রাউন্ডে চলে গেছে, এই লাইনটার নাম কি হয়ে গেল? ইমিটার লাইন। ইমিটার, হ্যাঁ, গ্রাউন্ডে চলে গেছে ইমিটার, এই পুরো লাইনটাই হলো আমার ইমিটার, এইটা সম্পূর্ণটা ইমিটার। আর ইনপুট দিয়েছি কোথায়? এই যে ভিআই ইনপুট ভোল্টেজ, এই দিস ওয়ান ইজ দা ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কোথায় দেয়া হলো? গ্রাউন্ডের রেসপেক্টে, আর হলো বেজে। ইনপুটের একটা টার্মিনাল দিয়ে দেওয়া হলো গ্রাউন্ডে, অপর টার্মিনাল দেওয়া হলো বেজে, ঠিক আছে? আর এইখানে আমরা ইনপুট ভোল্টেজ ভিআই, আর এদিক দিয়ে যেই কারেন্টটা যাবে সেটাকে কি বলা হবে? ইনপুট কারেন্ট, আইআই, ইনপুট কারেন্ট। কিন্তু ডিভাইস লেভেলে যদি আবার বলি তাহলে এটাকে বলতে পারি আমি বেস কারেন্ট, ঠিক আছে? আর যদি আমি আমার এইটাকে তুমি যদি একটা ব্ল্যাক বক্স হিসাবে কনসিডার করো,
যে এই পুরোটা একটা বক্সের মধ্যে রেখেছি না? जी सर। জি এই স্যার। বক্সের বাইরে যদি আমি দেখি তাহলে এটার ভিতরে তুমি কি আছে ধরো দেখা যাচ্ছে না, তাহলে আমি কি বলবো? এটা যদি দেখা না যায় তাহলে আমি বলবো যে ভিতরে কিছু একটা সার্কিট আছে, এই কারেন্টটার নাম তখন কি হয়ে যাবে? ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট। আচ্ছা, তখন এই ভোল্টেজের নাম কি হবে? আউটপুট ভোল্টেজ। আউটপুট এই ভোল্টেজ। কারেন্টটার নাম কি হবে? আউটসাইড দ্য বক্স। आउटपुट करंट। আউটপুট কারেন্ট। আচ্ছা, এই ধরনের তার নেটওয়ার্ককে বা সার্কিটকে বলা হয় 4 টার্মিনাল নেটওয়ার্ক। তোমরা নাম শুনেছো 4 টার্মিনাল নেটওয়ার্ক? স্যার এইটা একটু বললে ভালো হয়। হ্যাঁ, আবার আমি বলতেছি। প্রথমে 4 টার্মিনাল নেটওয়ার্ক হলো যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট হোক এটা, অথবা তোমার মাইক্রোওয়েভ সার্কিট হোক, যদি তার মধ্যে 4টা টার্মিনাল থাকে তাহলে তাকে বলা হবে 4 টার্মিনাল নেটওয়ার্ক। 4টা টার্মিনালের দুইটা ইউজ টেট্রোড করা হবে। স্যার, টেট্রোড কি এটাই? সরি, টেট্রোড। টেট্রোড যে আগে ভ্যাকুয়াম টিউবের কথা বলতেছো? মানে স্যার 4টা টার্মিনাল এই কারণে টেট্রোড না, এরকম টেট্রোড কিছু? শোনো, টেট্রোড ছিল আগে, হলো টেট্রোড, পেন্টোড, ডায়োড, এগুলো হলো ভ্যাকুয়াম টিউব থেকে আসছে। সেগুলো অনেকটা এরকমই, তবে টার্মিনাল যদি বলো তখন এটা হবে সার্কিটের, ডিভাইসের না। আমি কিন্তু এই বক্সের বাইরে বলতেছি নাকি, এই বক্সের বাইরের কথা বলতেছি। এটার ভিতরে ধরো এটা ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সের ভিতরে কি আছে আমি জানি না, তাহলে আমি দেখতেছি এই ব্ল্যাক বক্সের বাহিরে এদিকে 2টা টার্মিনাল আছে ইনপুটে, আউটপুটে 2টা টার্মিনাল আছে, ঠিক কি না? জি স্যার। তাহলে এই এই সার্কিটটাকে বলা হবে 4 টার্মিনাল নেটওয়ার্ক। সার্কিটকে আমরা নেটওয়ার্ক বলি না? ইলেকট্রিক্যাল সার্কিটে নেটওয়ার্ক বলেছো না? জি স্যার। তাহলে এটাকে কি বলা হবে? 4 টার্মিনাল নেটওয়ার্ক। নেটওয়ার্ক। আচ্ছা, এখন 4 টার্মিনালের নেটওয়ার্কের মধ্যে দুইটা ইউজ হবে কি হিসাবে? ইনপুট হিসেবে। ইনপুট হিসাবে। এইটাকে বলা হয় একটা পোর্ট। এটার নাম কি হয়ে গেল? পোর্ট। এটা হয়ে গেল একটা পোর্ট, ঠিক আছে? তাহলে এই পোর্টটা, 2টা টার্মিনাল মিলে একটা কি হয়? পোর্ট। 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 হ্যাঁ, তাহলে এই পোর্টের নাম কি হবে? এটার নাম হবে ইনপুট পোর্ট, ঠিক আছে? এটার নাম হয়ে যাবে ইনপুট পোর্ট। আমি তো লিখতে পারতেছি না এই ল্যাপটপে। এই, হ্যাঁ, এই এটার নাম কি হলো তাহলে? ইনপুট পোর্ট। আর আউটপুটে কি হবে? এই আউটপুটে কয়টা টার্মিনাল আছে? দুইটা। 2টা। এই আউটপুটের যেটা হবে এটাও হবে কি একটা পোর্ট। তাহলে 4 আউটপুট টার্মিনাল পোর্ট। নেটওয়ার্ক আর 2 পোর্ট নেটওয়ার্ক একই কথা নাকি? জি স্যার। সব চলে গেল। আমি এটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, তাহলে 2 পোর্ট নেটওয়ার্কের এই কারেন্টের ডিরেকশন এবং ভোল্টেজের পোলারিটির একটা কনভেনশন সবাই ফলো করে। সেই কনভেনশনটা কি? কনভেনশনটা হলো যে ইনপুট দিয়ে কারেন্ট পোর্টের দিকে যাবে, আউটপুট দিয়েও কারেন্ট পোর্টের দিকে যাবে। এই যে দেখো ডিরেকশনটা দেখেছো? জি স্যার। কারেন্টটা কি হচ্ছে? এই সার্কিটের দিকে ভোল্টেজ। যাচ্ছে, আবার এদিকেও কারেন্টটা সার্কিটের দিকে যাচ্ছে। আর ইনপুট ভোল্টেজের পোলারিটি কি হবে? নিচে মাইনাস উপরে প্লাস। আউটপুট ভোল্টেজের পোলারিটি কি হবে? নিচে নিচে মাইনাস মাইনাস উপরে উপরে প্লাস। প্লাস। বাস, এটা হলো মানে ইন দা কনটেক্সট অফ 2 পোর্ট ডিভাইস, 2 পোর্ট সার্কিট, ঠিক আছে? আমাদের কারেন্টের ডিরেকশন এই দিকে, তখন এই কারেন্টের নাম হয়ে যাবে আউটপুট কারেন্ট। এই কারেন্টের ডিরেকশন হবে এই দিকে, কারেন্টের নাম হয়ে যাবে ইনপুট কারেন্ট। কিন্তু ডিভাইস আমার কারেন্ট এইদিকে প্রডিউস করতেও পারে, নাও করতে পারে। ডিভাইস যদি অপর দিকে রিভার্স ডিরেকশনে কারেন্ট প্রডিউস করে, তাহলে আমি বলবো আমার ডিভাইসের কারেন্টটা নেগেটিভ, ঠিক না? जी सर। কনভেনশন কি? কনভেনশন হলো কারেন্ট এই দিকে যেতে হবে। ভিতরের দিকে ঢুকতেছে, কিন্তু যদি হ্যাঁ, উল্টা যদি নেগেটিভ রিভার্স ডিরেকশনে কারেন্ট আমার ডিভাইস ফ্লো করায়, তাহলে আমি বলবো এই কনফিগারেশনের জন্য আমার আউটপুট কারেন্টটা নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এই সার্কিটটা তোমরা একটু বুঝে নাও তো। এই সার্কিটের কারেন্টের ডিরেকশন, ভোল্টেজের পোলারিটি, কারেন্ট, ডিভাইস কারেন্ট এবং সার্কিট কারেন্ট আর পোলারিটি। আচ্ছা স্যার। বলো। স্যার এটা তো কমন এমিটার, তাহলে ওই হ্যাঁ। যে স্যার একটু আগে বললেন যে উল্টা হবে, মানে স্যার কমন বেজে তো কালেক্টর মানে
ডাইরেকশনটা ভিতরে উল্টা হবে। হ্যাঁ, তখন চেঞ্জ কিন্তু হয়ে যাবে। কিন্তু পোর্টেও কি তাহলে ঠিকই মানে এই এখন যেভাবে আছে ওইভাবেই এইভাবেই পোর্ট থাকবে। থেকে? পোর্টে অলওয়েজ যা দেখতেছো এটাই। এই জন্য পোর্ট নিয়ে আমি আর কথাই বলবো না, এই শেষ। পোর্টে অলওয়েজ এইদিকে। স্যার এটা ঠিক। মানে স্যার মিললো না তো মানে। না মিললেও, তাহলে না মিললে কি হবে সে তো বলে দিলাম। না মিললে নেগেটিভ হবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা স্যার, মানে জেনারেলাইজ করার জন্য এটা মানে এটা করেছে পোর্টটা এরকম করছে। বিভিন্ন ভাবে সায়েন্টিস্টরা যখন এটা অ্যানালাইসিস করেছে তখন তারা এইভাবে শুরু করেছে, এইভাবেই চলতেছে, এটা কেউ আর চেঞ্জ করে নাই। বুঝতে পেরেছো? টু পোর্ট নেটওয়ার্ক ধরলেই তোমার আউটপুট কারেন্টটা কি চিন্তা করতে হবে, ভিতর দিকে যাচ্ছে। কোন কোন সার্কিটের জন্য ভিতর দিকে যায় তো, যেমন এই সার্কিটের জন্যই তো যাচ্ছে, তাই না? জি এই স্যার। সার্কিটের জন্যই যাচ্ছে। আচ্ছা, এখন আমরা মডেলিং এ আসি। কিভাবে এটাকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন সিম্পল ডিভাইস দিয়ে রিপ্রেজেন্ট করলে আমরা একই পারফরমেন্স পাই। আচ্ছা, এইটা আমরা যে ইউজ করতেছি এটা কি এমপ্লিফায়ার জন্য নাকি সুইচের জন্য? অবশ্যই এমপ্লিফায়ার। অ্যাম্পলিফায়ারের জন্য। তাহলে এটা কি বায়াসিং ঠিক মতো করা আছে কিনা? জি স্যার। তাহলে এই যে এখানে দেখো, এখান দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কার মধ্য দিয়ে ফ্লো করতেছে বলো তো? একটা ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশনের মধ্য দিয়ে, তাই না? জি এখান স্যার। জি দিয়ে স্যার। কারেন্টটা যাবে। তাহলে এটা যে আমরা যেহেতু এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে চাচ্ছি, তাহলে আমি এক কাজ করি যে এখানে বেস থেকে এদিক দিয়ে একটা ডায়োড দিয়ে দিই, যেটা একটা পিএন জাংশনকে রিপ্রেজেন্ট করে। এই যে দেখো, বেস থেকে শুরু করে একটা ডায়োড দিয়ে দিলাম, এই যে এই দিক দিয়ে একটা ডায়োড দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম। করা যায় না? জি স্যার। কারণ এখানেও যেই কারেন্টটা যেই পিএন জাংশন দিয়ে যাবে, এই পিএন জাংশনের যেই প্রপার্টি আছে, আমি অ্যাজিউম করে নিলাম আমার এই ডায়োডের সেই একই প্রপার্টি আছে, ঠিক আছে? তাহলে আমার বেজের ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু হলো। এখন দেখো ট্রানজিস্টর কি করে বলো তো? বেস দিয়ে যদি বেস কারেন্ট ফ্লো করে, সে কালেক্টরেও একটা কারেন্ট প্রডিউস করে। সেই কারেন্টের ভ্যালু কত হবে? আমরা জানি যে আইসি ইজ ইকুয়াল টু কত, বিটা আইবি। আইবি। তাহলে এখানে কালেক্টরে কি হচ্ছে? এখানে কারেন্ট যদি না থাকে, কালেক্টরে কি কোনো কারেন্ট থাকবে? লিকেজ কারেন্টের কথা ভুলে যাও, লিকেজ কারেন্ট এখানে না। কনসিডার করা হয় নাই। তাহলে বেজে যদি কারেন্ট না থাকে তাহলে কালেক্টরে কোনো কারেন্ট থাকে না। বেজে যদি কারেন্টটা বাড়ে, কালেক্টরের কারেন্টটা বাড়ে। তাহলে কালেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং এ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক না? জি স্যার। এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কেন? কারণ এটা একটা কারেন্ট সোর্স, বাট ইট ডিপেন্ডস অন দা ভ্যালু অফ বেস কারেন্ট। তাহলে এই কালেক্টর কারেন্টের ভ্যালু কত হয় বলো? বিটা আইবি। তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হলো? বিটা আইবি। জি স্যার। তাহলে এই সার্কিটের যে বিহেভিয়র, এই সার্কিটের বিহেভিয়র সেম হবে কিনা বলো? জি স্যার। সেম হবে। আচ্ছা, এখন এখানে যে ডায়োডটা আছে এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? ফরওয়ার্ড রিভার্স বা নো, ফর ফরওয়ার্ড বায়াস। তাহলে রিভার্স হলে কারেন্ট ফ্লো ফরওয়ার্ড। করবে কিভাবে? এই ডায়োডটা কোন জাংশনে পড়লো? দেখো, বেস এন্ড কার কার বেস মধ্যে পড়েছে? বেস এমিটার এমিটার। বেস জাংশন। তাহলে আর ইমিটার বেস ইমিটার। জাংশন। তাহলে বেস ইমিটার জাংশন কি বায়াস করো তোমরা? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা একটা ফরওয়ার্ড বায়াস ডায়োড, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস জাংশন যখন তুমি ফরওয়ার্ড বায়াস যখন করে ফেলো, তখন তোমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মনে আছে না? এই যে এরকম একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হবে। তাহলে এটাকে যদি ফরওয়ার্ড বায়াস আমি করে ফেলি, এই যে এই সব জায়গায় ফরওয়ার্ড বায়াস করা হয় না, এরকম জায়গায় খরচ করা হয়। এমন জায়গায় ফরওয়ার্ড বায়াস করতে হবে যেন এটা কি হয়, লিনিয়ার হয়ে যায়। যেমন এর পরে ফরওয়ার্ড বায়াস করে এখানে। তাহলে এই ফরওয়ার্ড বায়াস করার পরে এটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি অলমোস্ট একটা লিনিয়ার বিহেভিয়ার আমরা পাই, ঠিক আছে? অথবা না পেলেও আমরা এজিউম করে নেই যে এই জাংশনটা তখন কি লিনিয়ার। सीधा और था एक হ্যাঁ, এই জাংশনটা কি হয়ে যাবে, এর এর ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে? লিনিয়ার হবে। তাহলে বলো তো, লিনিয়ার যেই ডিভাইস আইভি ক্যারেক্টারিস্টিক্স যেটা লিনিয়ার, সেটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না? স্যার রেজিস্ট্যান্স। হ্যাঁ, জি স্যার। জি তাহলে স্যার। এই যে এটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে ফেললাম।
স্যার এটা আইডিয়াল ডায়োড কনসিডার করতেছি, আইডিয়াল কারেন্ট কনসিডার করলে তো কোনো রেজিস্ট্যান্স থাকবেই না, তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে তো স্যার একটা ব্যারিয়ার ভোল্টেজও থাকে। ব্যারিয়ার ভোল্টেজও থাকার কথা, রাইট। তাহলে এটা একটু ভালো করে তুমি বুঝে নাও, সবাই খেয়াল করে শোনো যে হ্যাঁ ব্যারিয়ার ভোল্টেজ গেল কোথায়। আমি অ্যানসারটা দিচ্ছি। আমরা কি ডিসি সার্কিট, ডিসি ইকুইভ্যালেন্ট পড়তেছি না এসি ইকুইভ্যালেন্ট? এসি লো লো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, যেহেতু ফ্রিকোয়েন্সির কথা চলে আসছে তাহলে এসি। আচ্ছা, এসি যখন চলে আসবে তখন ডায়োডের এই জায়গাটা ইউজ হবে। দেখো এই জায়গার মধ্যে সিগন্যালটা শুধু সুইং করবে, এই যে এই জায়গাটুকুর মধ্যে শুধু সিগন্যালটা সুইং করবে। তাহলে এখানে যদি সিগন্যালটা সুইং করে তাহলে তুমি কি ব্যারিয়ার ভোল্টেজ পর্যন্ত যাচ্ছ? ব্যারিয়ার ভোল্টেজ হয়তো এখানে 0.7 ভোল্ট বা 0.6 ভোল্ট, 0.65 ভোল্ট, ঠিক আছে? তাহলে স্যার ব্যারিয়ার এটা ভোল্টেজ আরেকটু স্যার একটু আবার বলবো, জি স্যার। আমরা ধরেই নিচ্ছি যে ব্যারিয়ার ভোল্টেজ ডিসি কন্ডিশন দিয়ে এটাকে ওভারকাম করে ফেলা হয়েছে, ঠিক আছে? সেই জন্য তোমাকে একটা লজিক দেই। আচ্ছা, এখানে যখন তুমি এসি সিগন্যাল দিবে, এটা এসি সিগন্যাল দিবে না নাকি ডিসি দিবে? এসি লো এসি। ফ্রিকোয়েন্সি। সেই জন্য এখানে দেখো আমি স্মল লেটারে লিখেছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, দেখো সব প্যারামিটার গুলো কোন লেটারে লেখা হয়েছে? হ্যাঁ, আপার কেস না লোয়ার কেস? লোয়ার কেস। Yes, sir. লোয়ার কেস, সাবস্ক্রিপ্টটাও লোয়ার কেস, ঠিক কি না? দেখো সাবস্ক্রিপ্ট আইবি, বিটা কিসে লেখা হয়েছে? Yes, sir. সবগুলো লোয়ার কেস। লোয়ার। এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? বোঝাচ্ছে অল আর এসি সিগন্যাল। তাহলে এখানে আমি কি সিগন্যাল দিচ্ছি? এসি এসি সিগন্যাল। তাহলে এসির যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন কারেন্ট ডায়োডের ভিতর দিয়ে পাস করবে। এই তাহলে স্যার এই সেন্সে স্যার ডিসি ভোল্টেজ স্যার আগে থেকেই একটু দেওয়া আছে না, ব্যারিয়ার ভোল্টেজ বায়াসিং দেয়া আছে, সে তো বলেই নিলাম। এখানে বলে নিছি না যে এখানে বায়াসিং আছে, ঠিক আছে? প্রপারলি বায়াস করা হয়েছে সেটা বললাম না? জি স্যার। তুমি যদি প্রপারলি বায়াস না করো তাহলে এই মডেল তো ইউজই করা যাবে না, আচ্ছা বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে, এটার নেগেটিভ হাফ সাইকেল, তখন কারেন্টটা কোন দিকে ফ্লো করবে বলো তো? তখন কারেন্ট এই দিকে ফ্লো করবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এইদিকে ফ্লো করবে। এটা জি বুঝছি। স্যার। পজিটিভ সিগন্যালের জন্য যদি এই দিকে করে তাহলে নেগেটিভের জন্য রিভার্স ডিরেকশনে ফ্লো করবে। Yes, sir. রিভার্স ডিরেকশনে কখন কারেন্ট ফ্লো করতে পারবে? যখন এই ডায়োডের তুমি একটা অপারেটিং পয়েন্ট এখানে সেট করে থাকো, এখানে সেট করেছো, রিভার্স ডিরেকশনে ফ্লো করা মানে ডায়োডের মধ্য দিয়ে কারেন্টের ভ্যালুটা কমে যাওয়া, কমে এখানে আসবে। পজিটিভ ডিরেকশনে ফ্লো করা মানে ডায়োডের কারেন্টটা বেড়ে যাওয়া, বেড়ে গিয়ে এখান দিয়ে আসবে। তাহলে ডায়োডটা কিন্তু এখন দেখো সে রিভার্স ডিরেকশনেও কারেন্ট ফ্লো করাচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশনেও কারেন্টটা ফ্লো করাচ্ছে। এর মানে কি ডায়োডের অপারেটিং পয়েন্টটা এখন এমন এক জায়গায় আছে যেই পয়েন্টের কারেন্টের ভ্যালু মনে করো 1 মিলি এম্পিয়ার আর এসি কারেন্টের ভ্যালু হলো 0.1 মিলি এম্পিয়ার। তাহলে 0.1 মিলি এম্পিয়ার কারেন্ট একবার বাড়তেছে একবার কমতেছে। আমি আবার একটা সার্কিট আঁকি, দেখি। এইটা হলো আমাদের ডায়োডটা। এই ডায়োডটা আমি ডিসি দিয়ে এখানে মনে করো অপারেটিং পয়েন্টটা সেট করে রেখেছি। কত মিলি এম্পিয়ার কারেন্ট? 1 milliampere. 1 মিলি এম্পিয়ার। এখানে আমার 1 মিলি এম্পিয়ার দিয়ে ডিসি কন্ডিশনে সে 1 মিলি এম্পিয়ার এখান দিয়ে পাস করতেছিল, এখান দিয়ে 1 মিলি এম্পিয়ার পাস করতেছিল। এখন তুমি এখানে এসি সিগন্যাল দেওয়ার কারণে সিগন্যালটা এখানে সুইং করতেছে, এরকম করে সুইং করতেছে। এর মানে কি 1 মিলি এম্পিয়ারের চাইতে একটু কমতেছে একটু বাড়তেছে, 1 মিলি এম্পিয়ারের চাইতে একটু কমতেছে বাড়তেছে। স্মল Like সিগন্যাল আগেই বলা হয়েছে, ঠিক আছে? 0.9 থেকে 1.1. হ্যাঁ। তাহলে আমি যখন এসি সিগন্যালটা যখন রিভার্স ডিরেকশনে ফ্লো করলো, ধরো এই ডিরেকশনে ফ্লো করলো, এর মানে কি? মানে হলো আমার ডায়োডের মধ্যে দিয়ে যে 1 মিলি এম্পিয়ার কারেন্ট ছিল সেটা একটু কমে গেল। জি স্যার। আবার যখন পজিটিভ হাফ সাইকেল এসে এসি কারেন্টটা এই ডিভাইসের দিকে ফ্লো করলো, তখন আমার যে ডিসি কারেন্টটা ছিল সেই কারেন্টটা একটু বেড়ে গেল। জি স্যার। ঠিক আছে? তাহলে এই ডায়োডটা আসলে কোথায় আছে? এমন একটা পয়েন্টে আছে যেই পয়েন্টে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এখানে কি, এটা আমরা জানি ডায়োডের বিভিন্ন অপারেটিং পয়েন্টে রেজিস্ট্যান্স থাকে না?
জি স্যার। ডাইনামিক রেজিস্ট্যান্স মনে আছে কিনা? পিএন জাংশনে ডাইনামিক রেজিস্ট্যান্স জি স্যার রেজিস্ট্যান্স বের করার একটা ফর্মুলা দিয়েছিলাম, দুইটা ফর্মুলা দিয়েছিলাম। একটা ফর্মুলা ছিল ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে বের করেছিলাম 26 millivolt by ID 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই ID আইডি, রাইট। তাহলে এখানে সেইভাবে রেজিস্ট্যান্সটা বের করবে। তো সেইভাবে রেজিস্ট্যান্সটা বের করলে সেই রেজিস্ট্যান্সটা কতটুকুর মধ্যে হয়? এই যে আমি এখানে ট্যানজেন্ট ড্র করেছি এর মধ্যে হয়। সেই রেজিস্ট্যান্স কি তোমার ব্যারিয়ার ভোল্টেজ কনসিডার করে? এখানে কি কোনো ব্যারিয়ার ভোল্টেজ আমি কনসিডার করেছি? না, ব্যারিয়ার ভোল্টেজ কনসিডার করি নাই, সিম্পলি রেজিস্ট্যান্সটা বের করেছি। এই যে স্লোপ থেকে বের করা যায়। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে। একটা প্রপারলি ফরওয়ার্ড বায়াস পিএন জাংশনকে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যদি সে সুইংটা ছোট হয়, সে যদি ওই যে এই ভোল্টেজের চাইতে কম না হয়, এখানে যদি এর চাইতে যদি কমে না যায়, এখানে ধরো এটা কি হয়ে যায়, কাট অফ হয়ে যায়। তাহলে এই রেজিস্ট্যান্সের নামই হলো, এই রেজিস্ট্যান্সটা কোন টার্মিনালে দিয়েছো তুমি? এমিটার টার্মিনাল, এমিটার টার্মিনাল। সেই জন্য এটাকে আর ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? RE আর ই। আর এখান থেকে আমাদের মডেলটার নাম হয়ে যায় RE RE model মডেল। ঠিক আছে, RE মডেল। তাহলে এই তিনটা সার্কিট তো বুঝতে পেরেছো নাকি? এটার থেকে এটা করলাম, আমরা কালেক্টরকে একটা কনস্ট্যান্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বেজ ইমিটার জাংশনকে একটা ফরওয়ার্ড বায়াস ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর ফরওয়ার্ড বায়াস ডায়োডকে একটা আরই দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম রেজিস্ট্যান্স দিয়ে। আর এই রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে কিভাবে? ওই যে একজন বলেছো যে এটা আসবে হলো ওই ইকুয়েশন 26, এই ইকুয়েশনটা কারো যদি মনে না থাকে তাহলে এটা দেখে নাও। এটা অবশ্য আর এর সাথে একটা আরবি থাকে, ওই যে জাংশন রেজিস্ট্যান্স, সরি এটাকে বলে বাল্ক contact রেজিস্ট্যান্স। resistance নাকি হ্যাঁ, স্যার? কন্টাক্ট বাল্ক যত কিছু আছে আচ্ছা, সবকিছু চলে আসে। কিন্তু চাইলে এটাকে তুমি নেগলেক্ট করতে পারো। এটা ম্যাথ করেছিলাম আমরা যে এটার ভ্যালু হয়তো 1 ওহম, অনেক ছোট আছে স্যার। হ্যাঁ ছোট হয়, রাইট। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আই কনসিডার করতে পারি। ঠিক আছে, এখানে আই কিন্তু তুমি ওই যে অপারেটিং পয়েন্টে যেটা আই কিউ হবে সেটা কনসিডার করবে। কারণ এটা হলো ডিসি কন্ডিশনের এই ভ্যালুটা ইউজ হবে। ডিসি বায়াসিং এর যে অপারেটিং পয়েন্টের যে ইমিটার রেজিস্ট্যান্সটা কারেন্টটা ছিল আই কিউ, সেই আই কিউ দিয়ে আমি ডিভাইড করব কাকে? 26 মিলিভোল্ট। হ্যাঁ, তাহলে আমি কিসের মান পেয়ে যাব? আর এর মান পেয়ে যাব। আচ্ছা, এখন এখানে একটা অ্যাপ্লাই করো তো, যে সিম্পল একটা কেভিএল অ্যাপ্লাই করো, যে ভিআই ইনপুট ভোল্টেজ সমান কত? এদিক দিয়ে যদি যেতে থাকি তাহলে ইনপুট ভোল্টেজ সমান কত হয়? দেখো, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, তাহলে আই ইনটু আর ই, এই যে এটা ইনপুট ভোল্টেজ সমান এটা জি না? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আবার আমরা কি লিখতে পারি? আই এর পরিবর্তে কি লিখতে পারি? বিটা প্লাস 1 IB আইবি পারি, তাই না? আবার অনেক সময় এই ওয়ানটাকে নেগলেক্টও করা হয়, অ্যাপ্রক্সিমেটলি এটা লেখা যায় না? জি স্যার। বিটা আর ই। তাহলে এইখানে দেখো, এই ভি ভোল্টেজ থেকে, সরি ভিআই ভোল্টেজ থেকে কারেন্ট যেটা যাচ্ছিল সেই কারেন্টটা কি আসলে? আইবি না? ইয়েস স্যার। আর কারেন্ট হয়ে যাচ্ছিল হলো কি? আই। তাহলে আমি যদি এই দুইটা না ইউজ করে, এইটা না ইউজ করে, এইটা আমি ইউজ করলাম না, এইটা না ইউজ করে আমি যদি এইটা ইউজ করি, তাহলে আমার ম্যাচ করে যে বেস ভোল্টেজ বেস কারেন্ট, ঠিক না? জি স্যার। এখানে যে টার্মিনালের ভিতরে যে ভোল্টেজটা আসবে সেটাকে আমি কি ভোল্টেজ বলবো? বেস ভোল্টেজ। অথবা এই বেস ভোল্টেজের ভ্যালু সমান কত হবে? এই একই ভোল্টেজ হবে, কারণ আর কোনো কম্পোনেন্ট তো নাই। তাহলে বেস ভোল্টেজকে বেস কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলে বেটার হয়। তাহলে এটাকে আমি বেটার রিপ্রেজেন্ট করতে পারছি, ইকুয়েশন তাই বলে দিচ্ছে, বাট ইউ হ্যাভ টু ইউজ এ মাল্টিপ্লায়ার বিটা। তাহলে আমি রেজিস্ট্যান্সটাকে এখান থেকে চাইলে সরিয়ে ফেলতে পারি। কিভাবে? এই রেজিস্ট্যান্স যেই কাজ করতেছে আমি এটাকে অন্য পজিশনে ড্র করব যেন একই কাজ করে। আচ্ছা, আমি এটাকে সেপারেট করে ফেললাম, ইনপুট সার্কিটটাকে পুরোটাই সেপারেট করে ফেললাম, রেজিস্ট্যান্সটার জন্য বাম পাশে দিয়ে দিলাম, কিন্তু রেজিস্ট্যান্সটার মান বলে দিলাম কত? হাউ মাচ? বিটা আর ই, বিটা আর ই। আচ্ছা, এখানে এখন কেভিএল অ্যাপ্লাই করো তো, বলো এখানে ভিআই সমান কত হবে? IB বিটা RE স্যার। আইবি বিটা আর ই। তাহলে আগে যা ছিল এখনো তাই আছে কিনা?
আগের জি যে স্যার। ইকুয়েশন জি ছিল, স্যার। এই সার্কিটের ইকুয়েশন আর এই সার্কিটের ইকুয়েশন কি সেম কিনা? সেম। জি স্যার, সেম। যেহেতু সেম, তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমরা এটা বলতে পারি। ঠিক আছে না? জি জি স্যার। স্যার। তাহলে এটাকে যদি সরিয়ে ফেলো, তাহলে কালেক্টর এর যে কারেন্ট সোর্সটা ছিল সেটা কোথায় চলে যাচ্ছে? সরাসরি ইমিটারে চলে গ্রাউন্ড। যাচ্ছে। হ্যাঁ, গ্রাউন্ডে চলে যাচ্ছে, রাইট, গ্রাউন্ডে চলে যাচ্ছে। এটাকে সরিয়ে ফেলেছি, তাহলে এটা গ্রাউন্ডে চলে গেল, তাহলে এটাকে গ্রাউন্ডে দিয়ে দিলাম। এখন আমরা একটা টার্ম এখানে এক্সপ্লেন করব, সেটা হলো এই সাইডটা তো ট্রানজিস্টরের আউটপুট, তাই না? এই সাইডটা কি? জি স্যার। আউটপুট সার্কিট। এটা হলো আউটপুট সার্কিট, আর এটা হলো কি? ইনপুট সার্কিট। এখন আউটপুট সার্কিটের যে প্রপার্টিজ আছে সেটা কোন ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে জানা যায়? আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে। এই যে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখো, এটা আইডিয়াল যদি হতো তাহলে একেবারে প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস হতো, একেবারে হরিজন্টাল হতো, কিন্তু এটা আইডিয়াল না, যার কারণে কিছু একটা স্লোপ থাকে। এরকম স্লোপ থাকে না ক্যারেক্টারিস্টিক্স কার্ভে, তাই না? জি। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম একটা স্লোপ থাকবে। এখন এই স্লোপ গুলোকে তুমি যদি এক্সটেন্ড করো, এক্সটেন্ড করেছি, তাহলে কি হয়েছে দেখো, এই নেগেটিভ এক্স অ্যাক্সিস এর উপরে কোন একটা পয়েন্টে সে কি করে? ইন্টারসেক্ট করে। এখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজ, এই ভোল্টেজের নাম বলা হয় আর্লি ভোল্টেজ। তোমাদের ওই যে বলছিলাম যে আমাদের আর্লি ভোল্টেজটা মডেলিং এর কাজে লাগে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত কি ভোল্টেজ? আর্লি Early ভোল্টেজ। voltage। আর্লি ভোল্টেজ। তাহলে এই অপারেটিং পয়েন্টের যদি তুমি রেজিস্ট্যান্স বের করতে চাও, দেখো এই অপারেটিং পয়েন্টের আমি রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, তাহলে এখানকার রেজিস্ট্যান্স বের করতে হলে এইটুকু হলো তার কারেন্ট, আর এইটুকু পুরোটুকু হবে তার ভোল্টেজ, ঠিক কিনা? পুরোটুকু ভোল্টেজ হবে, কারণ তোমাকে যদি এই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট দিয়ে যদি তুমি রেজিস্ট্যান্স বের করতে চাও, তাহলে সেটা লিনিয়ার হইতে হবে। এখানে এসে এরকম বাঁকা হয়ে গেলে হবে না। লিনিয়ার করলাম, আমি লিনিয়ার করে এই পর্যন্ত চলে আসলাম, তাহলে টোটাল ভোল্টেজ কত হইলো? টোটাল ভোল্টেজ হলো VA প্লাস VCE কিউ। কিউ। তাহলে এই পয়েন্টের একটা রেজিস্ট্যান্স আছে, এটা বোঝা যাচ্ছে। রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হতো তাহলে এটা প্যারালাল হয়ে যেত, কিন্তু এটা ফাইনাইট, ইনফাইনাইট নয়। সেই জন্য এখানে রেজিস্ট্যান্সের এই অপারেটিং পয়েন্টের রেজিস্ট্যান্সের মান কত হবে? রেজিস্ট্যান্সের মান হবে ওই যে কারেন্টের মান কত? এখানে যে আইসি কিউ, কারেন্টের মান কত? আইসি ICQ। আর টোটাল ভোল্টেজ কত হলো? টোটাল ভোল্টেজ হলো VA VA প্লাস VCE কিউ। হ্যাঁ, তাহলে এই ফর্মুলা দিয়ে বের করা যাবে না রেজিস্ট্যান্সটা? দেখো, জি স্যার। তাহলে এই রেজিস্ট্যান্সটা যে তুমি বের করলা সেটা কোন ক্যারেক্টারিস্টিক্স থেকে? ইনপুট না আউটপুট? আউটপুট ক্যারেক্টার। আউটপুট। সেই জন্য এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে? আর RO। আর ও দিয়ে। তাহলে দেখা যাচ্ছে আউটপুটেও একটা রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম নাকি? তার নাম কি? আউটপুট রেজিস্ট্যান্স। আউটপুট রেজিস্ট্যান্স। এখন যদি অধিকাংশ ট্রানজিস্টরের আমরা এই আর্লি ভোল্টেজ জানি না, এই আর্লি ভোল্টেজটা মেনশন করা থাকে না। আচ্ছা, আর্লি ভোল্টেজ যদি মেনশন করা না থাকে, তাহলে এখানে যদি আমি একটা স্লোপ বের করি, দেখো এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন অ্যারাউন্ড দা অপারেটিং পয়েন্ট, অপারেটিং পয়েন্ট। তাহলে এখানে তুমি ডেল আইসি পাবে, ডেল ভিসি পাবে, ঠিক আছে? এই ডেল আইসি পেলাম, ডেল ভিসি পেলাম, তাই না? তাহলে এই দুইটা ডিভাইড করেও তো আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। তাহলে সেটাও করা যায়, এখানে আমি সেটাও লিখে দিয়েছি। এই যে যদি আর্লি ভোল্টেজ অ্যাভেলেবল না হয়, তাহলে এই যে এইভাবে করব, এটা আমরা এইভাবে করব। তাহলে এখন একটা আউটপুট রেজিস্ট্যান্স পেলাম, এই আউটপুট রেজিস্ট্যান্সটা আমরা আউটপুটে কানেক্ট করে দিতে চাচ্ছি। এখন বলো আউটপুটে আমার ডিভাইসটা আছে কি? কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তাহলে রেজিস্ট্যান্স কি কারেন্ট সোর্সের সাথে সিরিজে থাকে না প্যারালালে থাকে? প্যারালাল। প্যারালালে থাকে। তাহলে এই যে এটাকে আমি প্যারালালে দিয়ে দিলাম, and then we got the complete equivalent circuit. এইটাই হলো আর ইকুইভ্যালেন্ট সার্কিট। তোমরা ভালো মতো বুঝে নাও। স্যার এখানে একটা ওই ইনপুটের যে ক্ষেত্রে মানে ওই আরই যখন আমরা মানে কাউন্ট করছি তখন হচ্ছে যে কারেন্টটা নিছি ওইটা হচ্ছে মানে ডিসির জন্য কারেন্ট মানে আইইকিউ যেটা।
আর হচ্ছে যখন আমরা ওই কেবিএল ইউজ করছি মানে ওই লোয়ার কেসে যে মানে আইবি যেটা বা হচ্ছে মানে আই যেটা ইনপুট কারেন্ট, এটা হচ্ছে এসির জন্য, এরকম কি না? না, এতে কোনো সমস্যা নেই, কারণ ডিসি আমাকে এই একটা সিচুয়েশন তৈরি করে দিল, যেই সিচুয়েশনে আমি এইটাকে কি চিন্তা করতে পারতেছি, একটা রেজিস্ট্যান্স হিসাবে চিন্তা করতেছি। এটা রেজিস্ট্যান্স হিসাবে চিন্তা করা যাচ্ছে এই জন্য কারণ ডিসি আমাকে হেল্প করেছে, ডিসি এটাকে রেজিস্ট্যান্স বানিয়ে দিয়েছে, লিনিয়ার বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ডিসি বায়াসিংটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার, ডিসি তাইলে ওই কাজই যে হলো তাই স্যার ওই DC ইনপুট কারেন্ট যেটা হ্যাঁ মানে বা হচ্ছে ওই মানে লোয়ার কেসে যে আই যেটা মানে মানে এসি সিগন্যালের জন্য, এইটা আর হচ্ছে ওই ডিসি সিগন্যালের জন্য যে মানে আই ইকিউ, এই দুইটা কিন্তু সেম না। না, এরকম সেম কি হবে না? কেন? সেম হলে তো কাজই করবে না, কারণ ডিসি কন্ডিশন তোমাকে এমন একটা পয়েন্ট সেট করে দিবে যেই সেট পয়েন্টে এটা লিনিয়ার হয়ে যাবে। আর এসি কন্ডিশন, এসি সিগন্যাল কি করবে, এই সিগন্যালের চতুর্দিকে সে চেঞ্জ হতে থাকবে, সুইং করতে থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? তাহলে আর এই মডেলটা কি, যে ট্রানজিস্টর যদি কমন ইমিটার কনফিগারেশনে থাকে তাহলে বেজ ইমিটারের মধ্যে একটা রেজিস্ট্যান্স কনসিডার করতে হবে। সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, বিটা আর ই। আর ই আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো কোথা থেকে, ফ্রম দা ডিসি অপারেটিং পয়েন্ট, তাই না? আর যে কোনো ট্রানজিস্টরের বিটা একটা কমন, ট্রানজিস্টরের বিটা তার ডেটা শিটে দেয়া থাকবেই। বুঝতে পেরেছো? ট্রানজিস্টরের বিটা তার ডেটা শিটে থাকবেই। আর এইটাও ইজিলি বের করে ফেলতে পারলাম, বেস কারেন্ট জানা থাকলে এটার মান কত হয়ে যাবে, বিটা আইবি। এখন আরও এটা অনেক জায়গায় ব্যবহার করা যায়, অনেক জায়গায় ব্যবহার করা যায় না। যদি আর ওর ভ্যালু দেয়া থাকে তাহলে করব, আর যদি আর ওর ভ্যালু দেয়া না থাকে তাহলে এটাকে নেগলেক্ট করব। কেন নেগলেক্ট করব? কারণ আর ই এর ভ্যালু খুব বড়, অনেক বড়। এটা মানে ধরো 10K এর উপরে হবেই। ঠিক আছে, সেই জন্য তখন নেগলেক্ট করব। এটা সিচুয়েশন আমাদেরকে বলে দিবে যে নেগলেক্ট করা যাবে কি যাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা হলো আমাদের বেস, এটা হলো আমাদের ইমিটার। পোর্টের রেসপেক্টে এখানে যেটা বললাম সেটা বললাম ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট। আর সার্কিটের কনটেক্সটে বললাম এদিক দিয়ে যাচ্ছে বেস কারেন্ট, আর এখান দিয়ে যাচ্ছে হলো কি কালেক্টর কারেন্ট। এখানে যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা হবে বিটা আর ই, আর এখানে যে কারেন্টটা আসবে সেটা হয়ে যাবে বিটা আইবি, একটা আউটপুট রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, এইখান থেকে তুমি যদি ইম্পিডেন্স মেজার করো, অনেক সময় ইম্পিডেন্স মেজার করতে হয়, তাহলে এই দুই টার্মিনালে এখানে যে ইম্পিডেন্স দেখবো সেটাকে বলবো আমরা জেড আই। এই জেড আই কে তুমি জেড বিও বলতে পারো, তাই না? জেডটা কি, ইম্পিডেন্স। কোন কোন টার্মিনালে মেজার করা হচ্ছে, গ্রাউন্ড এন্ড ইনপুট টার্মিনালে, সেই জন্য এটাকে বলা হলো জেড আই। আমি যদি বলি দিস ইজ ইকুয়াল টু দা জেড বি, সেম না? কারণ এটা বেস জি স্যার। টার্মিনালও মেজার করছি। আচ্ছা, ঠিক একইভাবে আউটপুটে তুমি যদি ইম্পিডেন্স মেজার করো এই দুই টার্মিনালের মধ্যে, তাহলে তুমি আউটপুট ইম্পিডেন্স বলতে পারো। আর এই মুহূর্তে আউটপুট ইম্পিডেন্সটাকেও আমি কালেক্টর ইম্পিডেন্সও বলতে পারি, কারণ এইটাই তো কালেক্টর টার্মিনাল, আমি ইম্পিডেন্সটা কালেক্টর টার্মিনালে মেজার করতেছি, তাই না? জি স্যার। তাহলে আমরা একটু অন্য সার্কিটে যাই। এটা কোন মডেল পড়লাম? আর ই আরই মডেল। কোন কনফিগারেশনের জন্য? কমন এমিটার কমন কমন এমিটার। এমিটার। কোন ট্রানজিস্টরের জন্য? এনপিএন না এনপিএন এনপিএন। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা কি অলওয়েজ স্যার বিটা কি স্যার বেশি চাই নাকি স্যার কমও মানে কাজে লাগে, মানে আমরা গেইন কি? অলওয়েজ বিটা বেশি চাই। আমাদের যদি অনেক বিটা দিতে পারতো তাহলে সার্কিট তৈরি করতে আমাদের অনেক ইজি হইতো। অনেক চাই, পারবা দিতে? দেয়া যাবে না, লিমিটেশন আছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাই এবার আমরা একটু পিএনপি ট্রানজিস্টরের জন্য চলে আসি নাকি? আচ্ছা, এখানে দেখো পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরে তোমরা শিখেছো ভোল্টেজের পোলারিটি ডিফারেন্ট হয়, কারেন্টের ডিরেকশন ডিফারেন্ট হয়, কিন্তু আমি আউটপুটে যে পোলারিটিটা এখানে মেনশন করতেছি এটা কার জন্য? এটা কি ডিভাইসের জন্য না পোর্টের জন্য? পোর্টের জন্য। তাহলে অবশ্যই উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে। এখানে যে কারেন্টের ডিরেকশন ইনপুট কারেন্ট সেটা কিসের জন্য, ডিভাইস না পোর্ট? পোর্ট। তাহলে এটা ভিতরের দিকে হবে। আর এটাও ঠিক একইভাবে, এইটুকুর কথা একই, দেখো এটুকু এটুকু
মানে পোর্টের রেসপেক্টে এই পোলারিটি দেয়া আছে, কারেন্টের ডিরেকশনে দেয়া আছে। এখন আমি ডিভাইসের রেসপেক্টে পোলারিটিটা দিই, অ্যারো অ্যারো ইন্ডিকেট করতেছে কারেন্ট এই দিকে যাবে, কারেন্ট যদি এইদিকে যায় তাহলে বাকি দুইটা কারেন্ট বের হয়ে যাবে, এই যে বের করে দিলাম। তখন এটার নাম হবে আইবি, এটার নাম হবে কি আই সি। ঠিক আছে। তো এখন আমরা কি শিখেছি, আমরা শিখেছি এটাকে দুইটা সেপারেট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে, একটা হয়ে যাবে ইনপুট সার্কিট, একটা হয়ে যাবে আউটপুট সার্কিট। ইনপুট সার্কিটের মধ্যে চলে আসবে বিটা আর ই, আউটপুট সার্কিটে চলে যাবে এইটা। দেখো একেবারে একই বিটা জিনিস ড্র করা হয়েছে, ঠিক কিনা? কারেন্টের ডিরেকশনটা শুধু রিভার্স ডিরেকশনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কোন কনফিগারেশন, কোন ট্রানজিস্টরের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট? পিএনপি। পিএনপি। PNP আসলে কি তুমি যখন সার্কিট অ্যানালাইসিস করবে তখন এটা কি পিএনপি না এনপিএন দেখার দরকারই নাই, একই রেজাল্ট, তাই না? এই যে এখানে এসি কারেন্ট এদিক দিয়ে অসিলেট করবে, কালেক্টর কারেন্ট এখানে অসিলেট করবে, তো ওখানেও সেম। তাহলে আমরা এখন চলে যাব হলো এবার নতুন মডেল, নাম কি তার? স্যার সেম কেমন হইলো? এটা তো হচ্ছে ওই কারেন্ট কালেক্টর বেস। হ্যাঁ বলো, সেম কিভাবে হলো না? কমন বেজ নাকি? মানে এই ইনপুট কারেন্টটা হচ্ছে আইবি তো নেগেটিভ হবে, তাহলে তো সেম হইলো এই না মানে শোনো, কি? তুমি যখন এসি সিগন্যাল অ্যানালাইসিস করো, এসি কি নেগেটিভ হইলো না পজিটিভ হইলো খুব ম্যাটার করে না, করে? এসি তো নিজেই একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, জি স্যার। তাই না? তাহলে এখানে কোনটা প্লাস হইলো কোনটা মাইনাস হইলো, কারেন্ট এদিকে গেল না এদিকে গেল, তাতে কি আসে যায়? কারেন্ট এসি কারেন্ট তো এমনি এখান দিয়ে যাবে আসবে যাবে আসবে। বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন কোন মডেলে চলে যাব? কমন বেস। কমন বেস। আগে দেখো এখানে তোমরা পোর্টের রেসপেক্টে কারেন্টের ডিরেকশন, ভোল্টেজের ডিরেকশন এবং ডিভাইসের রেসপেক্টে কারেন্ট ভোল্টেজের ডিরেকশন, আর এটা কমন বেস আছে কিনা তোমরা নিজেরা মিলিয়ে নাও, কোশ্চেন থাকলে বলো। জি স্যার ঠিক আছে। হ্যাঁ বাকিরা বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে। জি আচ্ছা স্যার। তাহলে এইবার দেখো, এইবার যে জাংশনটা চলে যাচ্ছে এই জাংশনটা একেবারে সরাসরি ইমিটার এবং বেজের মধ্যে জাংশনটা থাকতেছে, পিএন জাংশনটা। তাহলে এখানে আমি যে ডায়োড দিয়ে দিলাম ইমিটার এবং বেজের মধ্যে জাংশনে, জাংশনে দিয়ে দিলাম, আর কালেক্টর কারেন্টটা এমনি সেপারেট হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এইভাবে চিন্তা করি যে ইনপুট সিগন্যালটা ফ্লো করতেছে কার মধ্য দিয়ে, একটা পিএন জাংশনের মধ্য দিয়ে, তাহলে এখানে আমি একটা পিএন জাংশন ড্র করে দিয়েছি, এই যে ইনপুট সিগন্যালটা পিএন জাংশন দিয়ে ফ্লো করবে, আউটপুটটা পাচ্ছি কিসের মাধ্যমে? কালেক্টর থেকে। কালেক্টর কারেন্টটা কি হয়? কালেক্টর কারেন্টটা একটা কারেন্ট সোর্সের মতো কনসিডার করা যায়। কেন কারেন্ট সোর্স? কারণ ইনপুট কারেন্ট ভেরি করলে আউটপুট কারেন্ট ভেরি করে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়ে দিলাম, তার ভ্যালু কত হবে? আলফা আই আলফা হবে। আই। এবার আসবে আলফা। আর আমার ইনপুট কারেন্ট এই যে ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর সেই জন্য ডায়োডের ডিরেকশনটা উল্টা দিকে দিয়ে দিলাম, কিন্তু তারপরেও কারেন্ট এই দিকে ফ্লো করবে। কেন করবে? কারণ ডিসি বায়াসিং এটাকে এমন ভাবে বায়াস করে রেখেছে যে নাও এসি কারেন্ট ক্যান ফ্লো ইন দ্য রিভার্স ডিরেকশন, তাই না? আগের কথা। এখন বলো ডায়োডকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে? আর ই দিয়ে। আর ই দিয়ে। আর ই দিয়ে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেলাম। এইখানে আমাদেরকে রেজিস্ট্যান্সটাকে ট্রান্সফার করতে হলো না, রেজিস্ট্যান্সটাকে ট্রান্সফার করতে হলো না। কোথা থেকে? ইমিটার থেকে বেজে ট্রান্সফার করতে হলো না, অলরেডি এটা বেজেই আছে। সেই জন্য এখানে সিম্পলি কি আসলো? আর ই আসলো। আর ই। আর ই। তাহলে বলো এখন যেই কনফিগারেশন পেলাম সেই কনফিগারেশনের নাম কি? এটার নাম হলো কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশনে ইনপুট রেজিস্ট্যান্স হলো সিম্পলি আর ই, আর কমন ইমিটারে হলো এটা বিটা আর ই, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে বলো দেখি কোন কনফিগারেশনের জন্য ইনপুট ইম্পিডেন্স বেশি হবে? কমন ইমিটার। কমন ইমিটার। তাহলে কোন কনফিগারেশনের জন্য ইনপুট ইম্পিডেন্স সবচেয়ে কম হবে? কমন বেস। কমন বেস, কারণ এটা বিটা দিয়ে মাল্টিপ্লাই হয়নি। আচ্ছা তাহলে এটা আবার বুঝো যে কমন বেসের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ভালো মতো বুঝে নাও। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। আর এখানে আমরা সবসময় আইসিটাকে কেন কনভার্ট করছি স্যার? এটা আউটপুট কারেন্ট এর কারণে, মানে আমরা আউটপুট একেই নিচ্ছি তাই?
ট্রানজিস্টরের অ্যাকশন মনে আছে? স্যার বেজ ইমিটার দিয়ে আমরা কি করি, একটা কারেন্ট পাঠাই, সেই কারেন্টটা কোথায় চলে যায়? কালেক্টর আর ইমিটার। কালেক্টরে চলে যায়, তাই না? এটা ট্রানজিস্টরের প্রপার্টি। স্যার বেজের কন্ডাক্টিভিটি কম থাকে। আমি সেটা বলি নাই, ও জিজ্ঞাসা করলো যেন কারেন্ট সোর্সটাকে আমরা কালেক্টরেই কেন বসাচ্ছি, এটা না, এটা কোশ্চেন করলা। হ্যালো, জি স্যার, এটাই কোশ্চেন। হ্যাঁ এইটাই। তাহলে এইটা তুমি ট্রানজিস্টর অ্যাকশনের কথা চিন্তা করো। ট্রানজিস্টর যে ট্রান্সফার রেজিস্টার যে এখান থেকে আসছে, সেইটা কাজেই ছিল যে সে বেজ এমিটার জাংশনের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্টটাকে সে একেবারে ট্রান্সফার করে দিবে কোথায়? কালেক্টরে। জি স্যার, কালেক্টর। সেই জন্য আমরা কনস্ট্যান্ট কারেন্ট সোর্সটা কালেক্টরই বসাচ্ছি, ঠিক আছে? এই সার্কিটে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি পরেরটাতে চলে যাব। এইটার পিএনপি না, এটার পিএনপি ওই সেম একই জিনিস। দেখো তুমি এটা পিএনপি না এনপিএন শেষ পর্যন্ত ওই কারেন্টের ডিরেকশন দিয়ে বুঝবে। আবার যদি বলি এসি সিগন্যাল, এসি সিগন্যালে তো পিএনপি কারেন্টের ডিরেকশন আসলে অত ইম্পর্টেন্টই না। সেই জন্য বিএনপি এনপিএন এর জন্য মডেলিং এ মানে সার্কিটের বিহেভিয়ার, সার্কিটের ইকুয়েশনস এর কোনো পার্থক্য হবে না। আচ্ছা, আমরা এখন যেটা পড়বো নাম কি? কমন কালেক্টর। কমন কালেক্টর। তাহলে কমন কালেক্টর আগে সার্কিটটা একটু ট্রানজিস্টরের কানেকশনটাকে দেখে নেই। এই যে ট্রানজিস্টরের এখানে কিন্তু সেই প্রপারলি বায়াস করা আছে, ধরে নিতে হবে। আমরা পরে বায়াস সহ সার্কিট অ্যানালাইসিস করব, আগে ডিভাইসের মডেলটা বের করতেছি। থামে না কেন, যাচ্ছেই। আচ্ছা, তাহলে কমন কালেক্টর দেই কোথায়, ইনপুট কোথায় কোথায় দিব বলো দেখি? এই কমন কালেক্টরে ইনপুট দেব কোন টার্মিনালে? বেস বেস টার্মিনাল। বেস আর কোথায়? বেস Ground. কালেক্টর। বেস কালেক্টর। আর আউটপুট নেব কোথা থেকে? ইমিটার Emitter কালেক্টর। ইমিটার কালেক্টর। এমিটার কালেক্টর। যেটা কমন সেটা দুই জায়গায় আসবে, এই তো। তাহলে এই যে দেখো, আমি এই যে ইনপুট দিলাম হলো বেস কালেক্টরে, এই যে এখান থেকে আউটপুট নিলাম কোথা থেকে? কালেক্টর এবং ইমিটার থেকে। এরপরে কারেন্টের ডিরেকশন তুমি যদি মিলাতে চাও, এই ইমিটার কারেন্ট যেহেতু এদিকে বেরিয়ে যাচ্ছে, সেহেতু বাকি দুইটা কারেন্টের ভিতরে কি করবে? এন্টার করবে, এই যে। আর এটা হলো পোর্ট অনুযায়ী কারেন্টের ডিরেকশন। এই সার্কিটটা দেখো, বুঝো কিনা? জি স্যার। ঠিক আছে, এখন আমাদের এইখানে ডায়োডটা দিতে হবে, তাই না? ডায়োড সবসময় কোথায় যায়? বেজ এবং ইমিটারের মাঝে। আচ্ছা, আর কালেক্টরটা কোথায় যাবে? এখানে কালেক্টরটা চলে যাবে গ্রাউন্ডে। তাহলে এই যে দেখো, এই টার্মিনালটা তো তোমার বেজ, তাই না? এই টার্মিনালটা বেজ না? তাহলে এই যে বেজ এবং ইমিটারের মাঝখানে ডায়োড দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর কারেন্ট সোর্সটা সবসময় আমরা ডায়োডের এক টার্মিনালে দিয়েছিলাম, তাই না? যেখানে তোমার ডায়োড থাকে কারেন্ট সোর্সটা, আসলে এখানে তো বেজের জাংশনটা এসে শেষ হলো, এখান থেকে আমার কি হবে? কারেন্ট সোর্সটা হবে। অথবা অন্য কথায় বললে কারেন্ট সোর্সটা দিতে হবে কোথায়? কালেক্টরে। তাহলে এই যে কালেক্টরে দিলাম, এখন আরেকটা টার্মিনাল কোথায় লাগাবে তুমি? আরেকটা টার্মিনাল কি এই পাশে লাগাবো? না, এই পাশে লাগাইলে তো ইনপুটের সমান হয়ে যাবে, বেজ দিয়ে আসতে হবে। তাহলে এখানে লাগালাম, ভেরি সিম্পল। এখন এখানে যেই কালেক্টর কারেন্ট হবে সেটা কার মানে মাল্টিপ্লাই করতে হবে? কাকে? আইবি কে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? অ্যাকচুয়ালি এটা মাল্টিপ্লাই করতে হবে বিটা প্লাস 1 দিয়ে, কিন্তু আমরা জানি বিটা প্লাস 1 কে আবার অনেক সময় কি লেখা যায়? বিটাও লেখা যায়, সেই জন্য এই বিটা আইবি। এরপরে আবার এটাকে কি করা হলো? এইটাকে রিপ্রেজেন্ট করা হলো কি দিয়ে? রেজিস্টার দিয়ে। সেই রেজিস্টারের নাম কি?
আচ্ছা এখানে দেখো কারেন্ট এদিক দিয়ে যখন যাবে তখন এখান দিয়ে তোমার ধীরে 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 এটা ইমিটার কারেন্ট হয়ে যাবে না? এই ইমিটার কারেন্ট হয়ে যাচ্ছে। জি সেই স্যার জন্য এখানেও যে রেজিস্ট্যান্সটা আসবে সেই রেজিস্ট্যান্সটা তোমার কি হতে হবে? বিটা আরই হতে হবে। এটাও বিটা আরই হতে হবে। আর এখানে আউটপুট রেজিস্ট্যান্স আবার প্যারালালি কানেক্ট করে দিলাম। তাহলে আগের মতোই হলো, কিন্তু যেহেতু এটা কমন কালেক্টর তার কনফিগারেশনটা এরকম হয়। বেস থেকে যাচ্ছে রেজিস্ট্যান্স হয়ে একেবারে সোজা ইমিটার দিয়ে চলে গেল বাহিরের দিকে, আর কালেক্টরটা যেহেতু গ্রাউন্ডে আছে সেহেতু গ্রাউন্ড থেকে একটা কারেন্ট সোর্স এবং একটা আউটপুট রেজিস্ট্যান্স সেটা লাগবে কার সাথে? ইমিটারের সাথে। স্যার হ্যাঁ মানে বলো। আমরা তো জানি হচ্ছে IE ইকুয়াল টু বিটা প্লাস 1 IB, তো ওইটার জন্য কি মানে ওই IE ইকুয়াল টু বিটা প্লাস 1 IB এর জন্য মানে এই কারেন্ট সোর্সটা কি বিটা প্লাস 1 IB হবে? হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম যে এটা বিটা প্লাস 1 হইতো, কিন্তু আমরা যেটা কনসিডার করতেছি 1টাকে নেগলেক্ট করে যে বিটা আইবি। এখানে আমি লিখতাম কিন্তু জায়গা হবে না, অনেক বইতে লিখেই নাই, কোনো বইতেই লিখে নাই, এটাই লিখছে। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ হবে যে একটু প্র্যাকটিস করা। আমার মনে হয় এবার খাতা কলম নাও, একবার একটু ড্র করো, না হলে পরবর্তীতে বোঝা যাবে না। আমরা কিন্তু এরপরে আর এত এই যে কষ্ট করে এগুলো ড্র করব না, যে এটার থেকে এটা এটার থেকে এটা এরকম না। ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ফেলবো। তাহলে কমন ইমিটারের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করো, এই সার্কিটটা ড্র করো। আচ্ছা এটা তো অনেক ইয়ে হয়ে গেছে, আমি আবার ওপেন করি। এটা ডোন্ট সেভ, দরকার নাই, নো। এই স্ক্রিনশটটা ওপেন স্টপ হয়ে গেছে, আমি আবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা লিখো যে আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কমন ইমিটার কনফিগারেশন। লিখে এই ফিগারটা ড্র করো। এই যে এখানে একটা বক্স দিয়েছি, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এই এখন কে? মোহাম্মদ নুরুল আলম, হ্যাঁ মজুমদার, ও এখন কানেক্ট হতে চাচ্ছে। আর 10 মিনিট সময় বাকি আছে আমার। হ্যাঁ এত মেবি আগে স্যার কানেক্ট ছিল, তারপর হচ্ছে ওয়াইফাই চলে ও গেছিল আচ্ছা, মেবি স্যার। অনেক সময় চলে যায় না। এই যে এই বক্সটা দিয়েছি না আমি, এই বক্সটা দিয়েছি আমি বোঝানোর জন্য যে এইটুকু হলো ডিভাইস, ট্রানজিস্টরটা হলো এইটুকু, তাই না? তোমাদের দেওয়ার দরকার নাই, তোমাদের এটা বাদ দিয়েই তোমরা ড্র করবে। এটাকে বাদ দিয়ে দিলে কেমন হবে দেখি। এটা অনেকগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে। তোমাদের এই যে এটা এই বক্সটা ড্র করার দরকার নেই, ঠিক আছে? ড্র করো সবাই, খাতায় ড্র করো। আর ই ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কমন ইমিটার ট্রানজিস্টর, এটা লিখে এটা ড্র করো। এইটা ড্র করা জানা লাগবে, একেবারে মুহূর্তের মধ্যে এটা ড্র করে ফেলতে হবে যে আর ই মডেলে এরকম হয়। করা হয়েছে? ড্র করা হয়েছে? জি স্যার। এই কে কে ড্র করেছো? এটা একটা ফর্মুলার মতো, তোমরা যখন ফর্মুলা ডিরাইভ করো তখন ফর্মুলা লিখে টেবিলের সামনে রেখে দাও, পড়ার টেবিলের সামনে, আর না হয় মুখস্থ করে ফেলো, তাই না? তাহলে আমাদেরও এটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে, এটা মেমোরাইজ করতে হবে। নেক্সট দ্বিতীয় সার্কিট ড্র করো। এইটা, এই যে এটা কোন কনফিগারেশনের জন্য?
common base. কমন বেস, হ্যাঁ। আর ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কমন বেস ট্রানজিস্টর। হয়েছে? ড্রয়িং করা হয়েছে? জি স্যার। নেক্সট হলো তোমাদের এটা আর ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কমন কালেক্টর ট্রানজিস্টর। হয়েছে? জি স্যার। আচ্ছা, তোমরা এই ভিডিও থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? নেক্সট, সিঙ্গেল স্টেজ কমন ইমিটার এমপ্লিফায়ার। এইবার আমরা একটা কমপ্লিট এমপ্লিফায়ার ড্র করে তার অপারেশন এক্সপ্লেন করব এবং এর মডেল ইউজ করে আমরা এটাকে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করা মানে কি, যে ট্রানজিস্টরের ভোল্টেজ গেইন কত হবে, কারেন্ট গেইন কত হবে, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু কত হবে, আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কত হবে, পাওয়ার গেইন কত হবে, এবং এর পরের চ্যাপ্টারে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত হবে, ব্যান্ডউইথ কত হবে, সেগুলো বের করব। এই চ্যাপ্টারে সেটা বের করব না, শুধু লো ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমাদের ব্যান্ডউইথ বের করতে হয় না। আচ্ছা, এইখানে দেখো এটা একটা কমন ইমিটার এমপ্লিফায়ার, ঠিক কিনা? কোন বায়াস ইউজ করা হয়েছে? এখানে এটা বায়াসিংটা কি বায়াস দেখো তো? ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার বায়াস। এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস। আচ্ছা, এই যে এখানে লেখাও আছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। এখন এইটুকু হলো তোমার ভোল্টেজ ডিভাইডার। এখন পেন আসবে না, আচ্ছা যাক, দরকার নেই। ভোল্টেজ ডিভাইডার বায়াস হলো আমার এই যে এইটুকু। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে ইমিটারে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটাকে একটা ক্যাপাসিটর দিয়ে বাইপাস করে দিতে হবে। এই যে বাইপাস করে দিলাম। বাইপাস করে দিতে হবে কারণ এই রেজিস্টারটা যদি তুমি বাইপাস না করো তাহলে সে কারেন্ট গেইন কি করবে, সরি ভোল্টেজ গেইন কমিয়ে দিবে। আমরা আবার বাইপাস না করেও এক জায়গায় অ্যানালাইসিস করব, তখন দেখবো যে ভোল্টেজ গেইন কমে গেছে। তাহলে প্রথমে আমরা এটা কি করলাম বলো, একটা ক্যাপাসিটর দিয়ে বায়াস করে দিলাম, বাইপাস করে দিলাম। বাইপাস করা মানে কি, এখান দিয়ে যখন এসি কারেন্টটা ফ্লো করবে সেই এসি কারেন্টটা এই রেজিস্ট্যান্সটাকে ফেস করবে না, সে ইজিলি এখান দিয়ে চলে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। নেক্সট হলো কি, এখন ইনপুট কানেক্ট করতে হবে আমাকে। তাহলে এটা হলো আমাদের ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যাল এটা। ইনপুট সিগন্যালকে আমরা ইনপুট সিগন্যাল যেখান থেকে আসে সেটাকে কি বলবো, সোর্স। সেই জন্য ইনপুট সোর্সের যে ভোল্টেজ সেটাকে কি বলবো বলো? এই
এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো? ভিএস, তাই না? জি স্যার। ভিএস। দাঁড়াও, এটা তোমাদের বোধহয় দেখতে সমস্যা হয় না, এটা আগেই করা উচিত ছিল। আমি ওই যে একটু মার্ক করার জন্য এটা করি নাই। এটাকে যদি সেভ করি, এত স্লো পিডিএফ যদি করি তাহলে বোধহয় থাকবে না, তাই না? যে আন্ডারলাইন করে রাখছে। আচ্ছা, সোর্স হইলো কোনটা? ধরো তুমি মাইক্রোফোনে কথা বলছো, এই যে আমরা এখন মাইক্রোফোনের সামনে কথা বলতেছি, এই মাইক্রোফোনটাই হলো আমার সোর্স। মাইক্রোফোন কি করতেছে? আমাদের অডিও সিগন্যালটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, করে এখানেও অ্যাম্পলিফায়ার আছে, সেই অ্যাম্পলিফায়ারকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই মাইক্রোফোনের ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকবে না? হ্যাঁ বলো। যে কোনো সোর্সেরই একটা কি থাকবে? ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। আমরা আইডিয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 চাই, কিন্তু সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা 0 করতে পারি না। প্র্যাকটিক্যাল ইন্টারনাল সোর্সের প্র্যাকটিক্যাল সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয় না। তাহলে এই যে এখানে আমি এখন দেখতে পিডিএফটা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই যে এটা কি ইন্টারনাল যে ভোল্টেজটাকে, সোর্সের ভোল্টেজটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? ভিএস, ইয়েস জি। সোর্স ভোল্টেজ। আর সাথে আছে কি? সোর্সের সোর্স রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। এখন এখানে যে ভোল্টেজটা তৈরি হবে সেই ভোল্টেজটা কি পুরোটাই এখানে আসবে? না, যাওয়ার পথে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। কোথায় ড্রপ হয়ে যাবে? RS এ। আরএস এ। তাহলে আরএস এ ড্রপ হওয়ার পরে বাকি যেটুকু থাকবে সেটা হবে ইনপুট ভোল্টেজ। সেই ইনপুট ভোল্টেজটা কোথায় দিয়ে দিলাম? ট্রানজিস্টরে দেখো বেজে দিয়ে দিলাম, এই যে বেজে দিয়েছি নাকি? জি এই যে স্যার। বেজ। জি স্যার। আউটপুটটা নেই কোথা থেকে? কমন ইমিটারে, কালেক্টর থেকে। কালেক্টর থেকে। তাহলে কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি। আউটপুট নেয়ার জন্য তোমাকে কি করতে হবে? এটা সরাসরি দেয়া যাবে না, এই সোর্সটা ডিরেক্টলি বেজের সাথে কানেক্ট করা যাবে না। কানেক্ট করতে হবে কি? একটা ক্যাপাসিটর দিয়ে। এই ক্যাপাসিটরের লেফট হ্যান্ড সাইডে থাকবে নেগেটিভ, রাইট হ্যান্ড সাইডে থাকবে পজিটিভ। এই সোজা টার্মিনালটা হলো পজিটিভ টার্মিনাল, বাঁকাটা হলো নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এটা ডাইরেক্টলি কানেক্ট করা যাবে না। কিসের মাধ্যমে কানেক্ট করা হলো? একটা ক্যাপাসিটর। ঠিক একই ভাবে লোড যে রেজিস্ট্যান্সটা, ধরো এটা হলো লোড রেজিস্ট্যান্স, এই লোডটাকেও ডিরেক্টলি কালেক্টরে কানেক্ট করা যাবে না। ইট মাস্ট বি কানেক্টেড থ্রু অ্যানাদার ক্যাপাসিটর C2। তাহলে এখানে এই সার্কিটে কয়টা অতিরিক্ত ক্যাপাসিটর পাওয়া গেল? কম্পোনেন্ট তিনটা। একটা হলো ইনপুটে, একটা হলো আউটপুটে। ইনপুটেরটা এবং আউটপুটেরটা কি আছে দেখো, সিরিজে আছে কিনা? জি স্যার। ইনপুটের সাথে। এই দুইটা ক্যাপাসিটরকে বলা হয় কাপলিং ক্যাপাসিটর। কি নাম? কাপলিং ক্যাপাসিটর। একটাকে বলা হবে ইনপুট কাপলিং ক্যাপাসিটর, আর একটাকে বলা হবে আউটপুট কাপলিং ক্যাপাসিটর। এই যে একটা হলো ইনপুট কাপলিং ক্যাপাসিটর, আর একটা হলো আউটপুট কাপলিং ক্যাপাসিটর। এখানে ইনপুট কাপলিং ক্যাপাসিটর কোনটা? C1। আউটপুট কাপলিং ক্যাপাসিটর কোনটা? C2। C2। তাহলে এই দুইটা সিরিজে ছিল। এইটা কি সিরিজে আছে না প্যারালালে আছে? প্যারালালে। প্যারালালে আছে। এইটা কি করছে জানো? এটা সিগন্যালটাকে বাইপাস করে দিচ্ছে, সেই জন্য এটার নাম হয়ে যাবে ইমিটার বাইপাস ক্যাপাসিটর। কি নাম? ইমিটার বাইপাস ক্যাপাসিটর। বাইপাস ক্যাপাসিটর। তাহলে এই তিনটা ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটরের কাজ অলরেডি আমি বলে ফেলেছি। কি কাজ? যে এই ইমিটার বাইপাস ক্যাপাসিটর যদি না দেয়া হতো তাহলে ট্রানজিস্টরের এমপ্লিফিকেশন যে পাওয়ার সেটা কমে যেত, আর এটা দেওয়ার কারণে এসি সিগন্যালটা খুব বেশি এমপ্লিফাই হবে। তার মানে এসি গেইন খুব ভালো হবে, ট্রানজিস্টরের এসি গেইনটা কি হবে? খুব বেশি হবে। এখন বাকি দুইটা কাজ কি বলতেছি খেয়াল করো। তুমি যদি এইটা না দিতে, এই ক্যাপাসিটরটা না দিতাম, তাহলে এখানে একটা ভোল্টেজ আছে না, বায়াসিং ভোল্টেজ, ওই যে থেভেনিনস ভোল্টেজ আছে না এখানে?
ETH টা এখানে আছে না? জি স্যার। ETH এর ভ্যালু কত হয়? 3 ভোল্ট, 2 ভোল্ট। তাহলে সেই 3 ভোল্ট, 2 ভোল্ট সরাসরি এখানে চলে আসতো, জি স্যার। সোর্সটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। কারণ এই সোর্স তো উইক সিগন্যাল প্রডিউস করে, এর ক্যাপাসিটি খুবই মানে ভেরি উইক ডিভাইস। তাহলে এখানে যদি তুমি এরকম একটা বড় ভোল্ট, সে প্রডিউস করে ধরো মাইক্রো ভোল্ট, আর তুমি বাইরে থেকে তাকে দিয়ে দিয়েছো 2 ভোল্ট, তাহলে সে নষ্ট হয়ে যেতে পারতো। আচ্ছা, আরেকটা হলো কি, আরেকটা হলো আমার যে এখানে ভোল্টেজ ছিল 2 ভোল্ট বা 3 ভোল্ট, ভিটিএইচ, ইটিএইচ, সেই ভোল্টেজটা আর থাকতো না, বায়াসিং কন্ডিশনটা এফেক্টেড হয়ে যেত। কার মাধ্যমে? এই আরএস এর মাধ্যমে। তাহলে কয়টা প্রবলেমের কথা বলা হলো? ক্যাপাসিটর ইউজ না করলে কয়টা প্রবলেম হতো? দুইটা প্রবলেম। দুইটা। একটা হলো আমরা এখানকার ভোল্টেজ দিয়ে এই ডিভাইসটাকে কিছুটা এফেক্ট করতাম, সেটা তার সমস্যা হতেও পারে। আরেকটা হলো এই ডিভাইস আমার বায়াসিং কন্ডিশনটাকে কি করবে? চেঞ্জ করে দিবে, এফেক্ট করবে, চেঞ্জ করে ফেলবে। ঠিক একইভাবে এইখানে তুমি যদি ক্যাপাসিটর না দাও, তাহলে এখানে যে ভোল্টেজটা আছে, এখানে একটা ভোল্টেজ থাকে না, ওই যে ভিসিই, হাফ অফ দা ভিসিসি থাকে এখানে, সে হাফ অফ দা ভিসিসি এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এখানে লোড হিসাবে তুমি একটা স্পিকার চিন্তা করতে পারো, লাউড স্পিকার, যেটা তোমরা দিয়ে গান শোনো, কথা শোনো। তাহলে স্পিকার তো তৈরি করা হয়েছে এসি সিগন্যাল দেওয়ার জন্য, সেখানে যদি তুমি একটা ডিসি ভোল্টেজ দিয়ে দাও, এটা ওই স্পিকারের জন্য এটা হার্মফুল। তাহলে স্পিকারটার লাইফ কমে যাবে। ইভেন এমনও হইতে পারে স্পিকার কাজই করবে না বেশি ভোল্টেজ দিয়ে দিলে। তাহলে লোডের জন্য এটা কি হতো? এটা একটা প্রবলেম ক্রিয়েট করতো। আরেকটা হলো, এটা না দিলে লোড আবার আমার এই অপারেটিং কন্ডিশনের উপরে এফেক্ট করবে। লোড উইল চেঞ্জ দা ডিসি অপারেটিং কন্ডিশন অফ দিস সার্কিট। তাহলে দুইটা ক্ষেত্রেই দেখো একই কারণে দিয়েছি। একটা হলো ইনপুট সোর্স এবং আউটপুট লোডকে ডিসি ভোল্টেজ থেকে সেপারেট করার জন্য। আর একটা হলো উই হ্যাভ ইউজড দিস ক্যাপাসিটর সো দ্যাট দ্য ইনপুট সোর্স এন্ড দ্য আউটপুট লোড ক্যান নট এফেক্ট দ্য বায়াসিং কন্ডিশন অফ দ্য অ্যাম্পলিফায়ার। বুঝা গেল কথা? স্যার মানে এই একটা বিষয় বুঝি নাই, ওইখানে যে বলছেন যে ডিসি কে এফেক্ট করবে মানে মানে সোর্সটা, মানে এখানে তো ক্যাপাসিটর থাকলেও তো হচ্ছে এসি কারেন্ট এইদিকে যেতে পারবে। তাহলে এসি কারেন্ট তো যাবেই, এসি কারেন্ট না দিলে তুমি সিগন্যালকে অ্যাম্পলিফাই করবা কিভাবে? তো মানে এফেক্ট তাইলে কি মানে ক্যাপাসিটর দিলেও এফেক্ট করার কথা না? ক্যাপাসিটর দিলে তো এটা একটা এক্সাম্পল করব আমরা, আজকে এই পর্যন্ত ছেড়ে দেই, নেক্সট ক্লাসে এটা আমরা ভালো মতো বুঝবো। এটার জন্য আমি একটা এক্সাম্পল তৈরি করেছি। এই এক্সাম্পলটার কাজই হইলো যে স্টুডেন্টদেরকে ভালো মতো বুঝাবে যে এখানে ক্যাপাসিটর না ইউজ করলে কি সমস্যা হতো। এই পুরো এক্সাম্পলটা অনেক অনেক কষ্ট করে করছি, একটু 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 করে, এই নতুন করে গ্রাফ ড্র করেছি। এই যে ক্যাপাসিটর না থাকলে, এটা নেক্সট ক্লাসে পড়াবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।